প্রিয় শ্রোতাগণ, আজকে আমরা চিলেকোঠার পক্ষ থেকে শোনাতে চলেছি লেখক পরশুরামের লেখা মহেশের মহাযাত্রা। এটি পরশুরামের অন্যতম হাস্যকর গল্পের মতনই ভীষণ মজাদার। আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। কেদার চাটুর্যমশাই বলিলেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্বেষীকে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরো একটি শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, বম্বেদৈত্য স্কন্দকাটা এরাও আছেন। বংশলোচনবাবুর বৈঠকখানায় গল্প চলিতেছিল। তার শালা নগেন বলল, আচ্ছা বিনোদ দা, আপনি ভূতে বিশ্বাস করেন? বিনোদবাবু বললেন, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করুন, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না। চাটুর্যমশাই বললেন, ওই বিদ্যে নিয়ে তুমি ওকালতি করো? বলি, তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ? ম্যাকডোনাল্ড, চার্চিল আর বালডুইনকে দেখেছ? তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন হে? আচ্ছা আচ্ছা, হার মানছি চাটুর্যমশাই। আত্মবাক্য মানতে হয়, আরে প্রত্যক্ষ করা কি যাত্রার কর্ম? সে ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যক দদামি তেজক্ষু, সেই দিব্য দৃষ্টি পেলে তবেই দেখতে পাওয়া যায়। নগেন জিজ্ঞাসা করল, আপনি দেখতে পেয়েছেন চাটুর্যমশাই? জটামি করিস না। এই কলকাতা শহরে যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আরো কিছু, তোমরা ভাবো সবাই মানুষ বুঝি? তা নয়, তাদের ভেতরে সর্বদা দুদাসটা বোধ পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর। এইরকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। তিনি কে? জানো না? আমাদের মজলিশপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনিও কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। সকলে এক বাক্যে বলে উঠলেন, কি হয়েছিল? বলুন না, বলুন না, বলুন না। চাটুর্যমশাই উঁকোটা হাতে তুলে নিয়ে বলতে আরম্ভ করলেন, 30-40 বছর আগেকার কথা। মহেশ মিত্তি তখন শ্যামবাজারের শ্রীচন্দ্র কলেজের প্রফেসরই করতেন, অঙ্কের প্রফেসর। অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচণ্ড নাস্তিক। ভগবান, আত্মা, পলক কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যাখাদ্যের বিচার ছিল না। বলতেন, শুয়োর না খেলে ইঁদুরে উন্নতির আশা নেই। ওটা বাদ দিয়ে কোনো জাতি বড় হতে পারেন। মহেশের চাল চলনের জন্য আত্মীয়রা তাকে একঘরে করেছিলেন, কিন্তু যতই অনাচার করুন তার স্বভাবটা ছিল অকপট। পারতপক্ষে মিথ্যা কথা বলতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনি ওই কলেজেরই প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু বলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো। কারণ হরিনাথবাবু আর কিছু মানুক না মানুক ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আমোদে লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উত্তপ্ত করে তুলত। তবু মোটের উপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চা এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি। দু একটা পাস করতে পারলেই যেমন তেমন চাকরি জুটে যেত। লোকেদেরটাই উচ্চতরের বিষয়ে আলোচনা করার সময় ছিল। ছোকরারা চিন্তা করত বউ ভালোবাসবে কি না। যাদের সেই সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাতো ভগবান আছে কি নেই। একদিন কলেজে কাজ ছিল না। অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ যায়নি হোক, মহেশ আর হরিনাথ কথা টেনে নিয়ে ভূত আর ভগবানে হাজির করতেন। কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যাস। এই দিনও তাই হয়েছিল। আলোচনা শুরু হয় ঝিচাগরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মহাশয় দুঃখ করছিলেন। ছোট লোকের লোভ এত বেড়ে গেছে
যে আর পেরে উঠে যাচ্ছি না। মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, না হলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? পণ্ডিত মশাই উত্তর দিলেন। লোভে পাপ, পাপে মৃত্যু। মহেশবাবু পাল্টা জবাব দিলেন, লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিদাসবাবু একটু উস্কে দেওয়ার জন্যই বললেন, আমাদের মতো লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো ভাই মোটে 250, তাতে ইহলোকে কটা শখই বা মিটবে। তাই তো পরলোকের আশায় বসে আছি, আত্মারা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললো তুমি স্বর্গে যাবে? আর স্বর্গের তুমি জানোই বা কি? সমস্তটাই জানি পণ্ডিত মশাই। খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দারগিনি কুলকুল বইছে, তার ধারে ধারে পরিজাত ঝোপ, সবুজ মাঠের মাঝখানে কল্পতরুর কাছে আঙুর, বেদানা, রসগোল্লা, কাটলেট, সব রকমই ফলে আছে। খেলো আর খাও। জনাকতক ছোকরা দেবদূত গোলাপি উড়নি গায়ে দিয়ে সুদার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হতা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরীরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো, আর গাওয়ালাতে চাও তো নাচ মন্দির আস্তানায় যাও। মহেশবাবু বললেন, সমস্ত গাঁজা, বলাকে আত্মা, ভূত, ভগবান কিছুই নেই, ক্ষমতাটাকে প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসরেরা কেউ এক পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু সান্ডেল রফা করে বললেন, ভূতের দরকার দেখছি না, কিন্তু আত্মা আর ভগবান বাদ দিলে চলে না। মহেশ মিত্তির বললেন, কেউই নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে যদুর পিঠ চাপড়ে বলল, লেগে পড়ো। তারপর মহেশবাবু ফুলস্কোপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক কষতে লাগলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3টি রাশি নিয়ে অতি জটিল অঙ্ক। তার গতি বোঝা কার সাধ্য? বিস্তর যোগ, বিয়োগ, গুণ ভাগ করে হাতির সুরের মতো বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন। ঈশ্বর ইজ ইকুয়াল টু 0, আত্মা ইজ ইকুয়াল টু ভূত ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 0। বাচস্পতি বললেন, বদ্ধ উন্মাদ। মহেশবাবু বললেন, উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দস্তুর ইন্টিগ্রেশন ক্যালকুলেশন। সাধ্য থাকে তো আমার অঙ্কে ভুল বার করুন। হরিনাথবাবু বললেন, অঙ্ক টঙ্ক আমার আসে না। বাচস্পতি মশাই যদি ভগবান দেখাবার ভার নেন, তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। বাচস্পতি মশাই বললেন, আমার বইই গেছে। মহেশবাবু বললেন, বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না, একটার প্রমাণ পেলে তার সমস্ত মেনে নিতে আমি রাজি আছি। হরিনাথবাবু বললেন, এই কথা? আচ্ছা, আসছে সপ্তাহে শিব চতুর্দশী পড়ছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো। স্পষ্টপষ্টি ভূত দেখিয়ে দেবো, কিন্তু যদি বিপদ ঘটে তো আমাকে বুঝতে পারবে না। যদি দেখাতে না পারো? আমার নাক কেটে দিও। আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটবো। প্রিন্সিপাল যদু সান্ডেল বললেন, কাটাকাটির দরকার কি? সত্যটা নির্ণয় হলেই তো হলো। শিব চতুর্দশী রাতে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে। সমস্তটা নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। মোচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছালেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনও তার গোটা কয়েক খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগলো।
হরিনাথ সারা রাস্তায় কেবল ভূতের কথাই কয়েছেন। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। দেবতারা হচ্ছেন উগ্র প্রকৃতির দিলদরিয়া, কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করে না। কিন্তু অবদেবতারা পদব্রজে খাটো বলে তাদের আত্মমর্যাদা বোধ বড়ই উগ্র, না মানলে ঘাট ধরে তাদের পদমর্যাদা আদায় করেন। এই সব কথা। হঠাৎ করেই বিকট আওয়াজ শোনা গেল। যেন কোনো অশরীরী বিড়াল তার পলাতক প্রণয়ীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখল একটা লম্বা, রোগা, কালো কুচকুচে মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পিছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথবাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতারাম, রাম রাম সীতারাম। ও মহেশ, দেখছো কি? তুমিও বলো। আরেকটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কমন সেন্সে বাধা দিয়ে বললে, উফ, একটু সবর করো। যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তাহলে না হয় রাম নাম করো। এরা একটা পাকুর গাছের নিচে দাঁড়িয়েছিল। হঠাৎ করে উপর থেকে খানিকটা কাদাগোলা জল মহেশবাবুর মাথায় এসে পড়ল। তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বলে উঠল, মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তিমাত্রই বলে থাকেন, আগে 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 হ্যাঁ মানি মানি ওই কি। কিন্তু মহেশ মিত্তির পেয়ারা লোক। হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো, থাঁ করে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলো, কোন ক্লাস? ভূত থরথর করে কাঁপতে কাঁপতে বলল, সেকেন্ড ইয়ার স্যার। রোল কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করলে, বলি স্যার। হরিনাথের মুখে রাম নাম ভিন্ন কথা নেই। পিছনের দুই ভূত অদৃশ্য হয়ে গেছে। পাকুর গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটিও ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচা দৌড় মারল। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচণ্ড কিল মেরে বললেন, জোচ্চোর। হরিনাথও পাল্টা কিল মেরে বললেন, আহম্মক। নিজের নিজের পিঠে হাত বুলোতে বুলোতে দুই বন্ধু বাড়িমুখো হলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললে, আজ রজনীতে হয়নি সে সময়। পরের দিন কলেজে হুলস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত শ্যামপুল কাণ্ড। দুজন নাম জানা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নেই? হরিনাথবাবু ঘাড় চুলকে বললেন, আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল। মহেশকে রিফর্ম করার জন্য যদি একটু ইয়ে করেই থাকি, তাতে দোষটা কি? হাজার হোক আমার বন্ধু তো। মহেশবাবু গর্জন করে বললেন, কে তোমার বন্ধু? প্রিন্সিপাল বললেন, মহেশ, তুমি চুপ করো। উদ্দেশ্য চাই হোক, কলেজের ছেলেদের এর ভেতরে জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজ আর ভূতুরের তর্ক তুলতে পারবে না। মহেশবাবু উত্তর দিলেন, সেই প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সকল রকম কুসংস্কার দূর করেই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকেরা চুপ করে সমস্তটা শুনছিলেন। তারা প্রিন্সিপালের মুখ শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন। হরিনাথের উপর প্রচণ্ড রাগ। অধ্যাপক একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে যায় জোচ্চরিত তারা, সে আবার নাকি ফিরতাবি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ আবার কবিতা লেখে। একটা তুচ্ছ কোচবুকের হত্যাকাণ্ড দেখে মহিষী বাল্মীকির মনে যে আঘাত লেগেছিল তাই প্রকাশ করার জন্য তিনি হঠাৎ দুচত্ব শ্লোক রচনা করে ফেললেন। মা নিঃস্বাদ
প্রতিষ্ঠানতম ইত্যাদি। তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তির চিরকাল নীরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছে, কাব্যে কিছুই জানতেন না, কিন্তু আজ তার মনেও সহসা একটা কবিতার অঙ্কুর গজাতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই বড় একখানি অ্যালজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাই তোমার মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বাঁয়ে ঘাড় বিকিয়ে দেখে আদিকবি বাল্মীকির মতো ভাবলেন, হ্যাঁ উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা লাগলো। কুণ্ডুর সঙ্গে মুন্ডু যে মেলে আবহমান কাল থেকে চলে আসছে, এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে। এ হলো প্রাকৃতিক অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুন্ডু করি পাত। হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হলো। কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোরে, নরকের পোকা অতিশয় বোকা। উফ, নরকে নেই তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন কাব্য কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন। তাতে মাইকেল, রবীন্দ্রনাথ কাউকেই রেহাই দেবেন না। তারপর তার কবিতার শেষ 4টি লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তোরে করি পাত, পিঠে মারি চর। এমন সময় মহেশের চাকরটা এসে বলল, বাবু চা হবে কি দিয়ে? দুধ তো ছিঁড়ে গেছে। মহেশবাবু আনমনস্কভাবে বললেন, সেলাই করে নে, পিঠে মারি চর, মুখে গুঁজি খড়, জেলে দোলাই আগুন লাগাই। কিন্তু এবার একটা আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না। ওনার তো খানিকটা জান্তব পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে ফোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা, সার হয়ে যাবি ঢেঁড়স ফলাবি। মহেশবাবু আরো অনেক লাইন রচনা করেছিলেন, তা আমার মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয় বেশ হালকা হল। তিনি কাপড় চোপড় ছেড়ে ইতি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 3 দিন যেতে না যেতেই প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের কাজে বহাল হলেন। কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটা সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশবাবু একেবারে পাথরের মতো হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো বৃত্তত্বের সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সম্মত নয়। এর অনুকূলে প্রমাণ কে কি দিয়েছে তা জানা উচিত। তিনি দেশে বিলেতে বিভিন্ন প্রকার বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরো বেড়ে উঠল। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশবাবুর সন্দেহ নেই, কারণ চিড়িয়াখানায় গেলেই বাঘ দেখা যায়। ওর যদি থাকে তবে খাঁচায় পুরো দেখা না বাবু, তা নয় শুধু ধাপ্পাবাজি। পিতারটা চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটা এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগালি না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। পড়তে পড়তে মহেশবাবুর মাথা গরম হয়ে উঠল। রাতে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভেঙাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের ওপর তার রাগ হতে লাগলো। ডাক্তার বলল, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ভুতুরে বইগুলো। যা মানেন না তা নিয়ে চর্চা করেন কেন? কিন্তু ওইসব বই পড়া মহেশবাবুর এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগেতেই তার সুখ।
অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগের শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটি নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায় এসে তার খবর নিতেন। হরিণা তো একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখদর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিণাবাবু সবার উদ্যোগ করছেন। এমন সময় মহেশের চাকর এসে খবর দিল যে তার বাবু ডেকে পাঠিয়েছেন। অবস্থা বড় খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসার ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুর ভয়ও নেই। বললেন, হরিনাথ, তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল। তোমাকে ওয়ারিস নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকা ইউনিভার্সিটিতে দান করেছি। তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সেই ওই পুরস্কার পাবে। আর দেখো, খবরদার সাধ্য করো না। ফুলের মালা, চন্দন কাঠ, ঘি এসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 1.5 গন্ধক আর 5 সোডা আনানো আছে, তাও দিতে পারো। চটফট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, চললুম তাহলে। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধহয় তারা আসতো না। বড়দিনের বন্ধু। কলেজের সহকারীরা প্রায় সকলেই উন্নতা গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবুর চাকরকে বললেন পাড়ার কতজন লোক ডেকে আনতে। অনেকক্ষণ পর 2জন মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপচাপ বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি কিছু করলেন? হরিনাথবাবু বললেন, আমি একলা মানুষ, আপনাদের ওপরই ভরসা। ওই বেলেল্লা আহাম্মকের লাশ আমরা বইব? ইয়ার কি পেয়েছেন নাকি? এই বলেই তারা সবাই সরে পড়ল। হরিনাথে তখন মনে পড়ল, বড় রাস্তার মোড়ে একটা কাঠমোটা সাইনবোর্ড দেখেছিলেন, বৈতরণী সমিতি, ভদ্রমোহবন্ধের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখন সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3জন লোক জড়ো হলো। পানের টাকা, পারিশ্রমিক আর শীতের ওষুধবাবু নাসিকে সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার সঙ্গীরা খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলায় রওনা হলেন। অমাবস্যার রাত্রি, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালি স্ট্রিট দিয়ে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে। পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী হতে লাগলো। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাগরাসি বুঝিয়ে দিলেন, এমন হয়ে থাকে, মানুষ মরে গেলে তার উপর জননীর বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই শীতে গলদগ্ধ হয়ে উঠল। খাট নামিয়ে খানিক দেরি আবার যাত্রা। কিন্তু মহেশ মিত্তিরের ভার কমেই বাড়ছে, পা আর এগোয় না। পাগরাসি বললেন, ঢের বয়সী মশাই, কিন্তু এমন জগদ্দল মোড়া কখনো কাঁধে করিনি। দেহ তো শুকনো, লোহা খেতেন বুঝি? পানের টাকাতে হবে না, আরও 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি। কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়লেন যে দুপা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন। বৈতরণীর 3জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। ওঠার উপক্রম করছিলেন, এমন সময় হরিনাথের নজর পড়ল। কুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাফার মুড়ি দেওয়া একটা লোক। লোকটি বললেন, ও আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁদ দিই। হরিনাথ ভদ্রতার খাতিরে 2বার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাতের তা জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্তিরও ও বিষয়ে চিরকাল সমদর্শী। এখন তো আর কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রীর সঙ্গী হয় সে তো বন্ধুই বটে। ত্রিলোচন প্রাগরাসী বললেন, কাঁদ দিচ্ছ দাও, কিন্তু বকরা পাবে না, তা বলে রাখছি। আগন্তুক বললেন, বকরা চাই না। এবার হরিনাথকে কাঁদ দিতে হলো না।
তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পর আর পা চলে না। ফের খাট থামিয়ে বিশ্রাম। পাগরাশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা, আরও 5 টাকা লাগবে। এই সময় আরেকজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকের মতন, কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার প্রাগরাশি মশাই রেহাই পেলেন। খাট চলেছে আরও একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পর আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে। তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার দম নিতে লাগলো। কে বলল শহরের লোক স্বার্থপর? আবার একজন সহায় এসে হাজির, সেই কালো রাপার গায়ে। হরিনাথের ভাবার অবসর নেই। বললেন, চলো চলো। আবার যাত্রা আরও একটু জোরে। তারপর ফের খাট নামাতে হলো। সেই যে চতুর্থ ব্যক্তি এসে হাজির, সেই কালো রাপারে। এরা কি মহেশকে বয়ের জন্যই এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হওয়ার স্বস্তি নেই। বললেন, ওটাও খাট, চলো জলদি। 4 জন অচেনা বাহকের তাঁদের মহেশের খাট চলেছে। পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এবার গতি বেড়েছে, খাট হনন করে চলছে। হরিনাথের আর তার সঙ্গীদের ছুটতে হলো। আরে এত তাড়া কেন, একটু আস্তে চলো। কেই বা কথা শোনে। ছোট ছোট। আরে কোথায় নিয়ে যাচ্ছ? বেনিং স্ট্রিট যে ছাড়িয়ে গেল। লোকগুলো কি শুনতে পায় না? ওরে পাকরাশি, থামাও ওদের। কোথায় পাকরাশি? বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছে। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতো পিছু পিছু দৌড়াচ্ছে। কর্নওয়াল স্ট্রিট, গোলদিঘি, বড়বাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠছে। এ পথের কি কোনো শেষ নেই? রাস্তা কি উপরে উঠছে না নিচে নামছে? এ কি আলো না অন্ধকার? দূর থেকেও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ না চোখে ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছিল, থামো থামো। ও কি, খাটের উপর কি উঠে বসেছে? মহেশ? মহেশই তো। কি ভয়ানক! দাঁড়িয়েছে, ছুটন্ত খাটের ওপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। পিছনে ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নাড়াতে নাড়াতে কি বলছে। দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ এলো, হরিনাথ হরিনাথ, ও হরিনাথ হরিনাথ, ও হে হরিনাথ হরিনাথ। কি কি? এই যে আমি। ও হরিনাথ, আছে আছে আছে, সব আছে, সব সত্য সত্যি। হরিনাথ অজ্ঞান হয়ে বললেন। পরের দিন সকালে ওয়াইল স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান করে দিলেন। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। বংশলোচনবাবু জিজ্ঞাসা করলেন, গোয়ায় পিণ্ডি দেওয়া হয়েছে কি? শুধু গোয়ায়? পিণ্ডিদান ক্ষেত্রে পর্যন্ত পিণ্ডি দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে মহেশ পিণ্ডি নিল না, কিংবা তাকে নিতে দিল না। আশ্চর্য! মহেশ মিত্তির টাকাটা সেটা ইউনিভার্সিটিতেই গচ্ছিত আছে, কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লেখার কোনো ছাত্রীর সাহস হয়নি। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে সেই টাকাটা প্রত্যন্ত বিভাগে খরচা হোক, কিন্তু ছাত্রদের ওপর দুপদাপ শব্দ শুরু হলে সবাই ভয়ে পালান। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না। গল্পটি পুরো শোনার জন্য ধন্যবাদ। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন ও কমেন্টে জানাবেন কেমন লাগলো। আরও এরকম রহস্য রোমাঞ্চে করা গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।